এবং পাঠিয়েছেন আপনাদেরই কেউ। আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কিন্তু আমরা ভালো নেই। অনেক দিন ধরে বলবো বলবো করে কোনো একটা ভয়ে বলা হয়নি। আপনার ফিরে আসার সুযোগটি মিস করতে চাই না, তাই আজ বলতে চাই। আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। আমি অনেকদিন থেকে আমাকে শোনেন সেটা লিখেছেন, তারপরে লিখেছেন যে তার নাম এবং তার নাম হচ্ছে আপন। তারপরে তিনি লিখছেন আমি মাদারীপুর জেলার কোনো একটা গ্রাম থেকে আমার ঘটনা বলছি। ঘটনাটা আমার আম্মুর কাছে শোনা ও বর্তমানে আমাদের সাথে ঘটতে থাকা একটি সত্য ঘটনা। ঘটনাটি শুরু হয় 1990 সালের দিকে, যাকে জের ধরে আজও আমাদের সাথে কিছু না কিছু ঘটছে। ঘটনা শুরু হয়েছিল আমার নানা ও নানুর কাছ থেকে। ঘটনাটি বোঝার স্বার্থে আমি ঘটনার শুরু থেকে বলছি। আজ থেকে প্রায় 30 বছর আগে আমার নানা ছিল একজন নৌকার মাঝি। নানার বাড়ির পাশেই ছিল একটা নদী। সাধারণত ওই নদীতেই তিনি নৌকা চালাতেন এবং ওই নৌকার উপার্জিত টাকা দিয়েই তার ফ্যামিলি চলত। আমার নানার গ্রামের কয়েকটি গ্রাম পরে আমার নানুকে তিনি বিয়ে করেন। আমার নানার বাসা ছিল নদীর এপার এবং আমার নানুর বাসা ছিল নদীর ওই পার। মোট কথা তাদের দুজনের বাসা ছিল নদীর দুই পারে। বিয়ের অনেক দিন পর তাদের ঘরে একে একে 4টি সন্তান জন্ম নেয়, যার মধ্যে প্রথম দুজন ছিল ছেলে এবং পরের দুজন মেয়ে। এদের মধ্যে ছোটজন হচ্ছে আমার মা। তারা সবাই ছিলেন প্রাপ্তবয়স্ক। তখনও আমার আম্মুর বা কারো বিয়ে হয়নি। আমার নানা যে নৌকাটি চালাতেন, সাধারণত ওই নৌকাটা 2 জনে চালাতো, একজন রাতের বেলা আর একজন দিনের বেলা। যে রাতের বেলা নৌকা চালাতো তার নাম ছিল রহিম। নানা সাধারণত দিনের বেলা নৌকা চালাতো। আগে থেকে বলে রাখা ভালো যে তিনি ছিলেন মাছ ধরায় খুব পটু। রাতের সব সময় সে সম্পূর্ণ ফ্রি থাকাতে মাঝে মধ্যেই তার ছোট্ট একটি নৌকা ও জাল নিয়ে সেই নদীতে মাছ ধরতে যেতেন। একদিন দুপুরবেলা আমার নানুর কাছে খবর এলো তার ভাই নাকি অসুস্থ। তৎক্ষণাৎ তার ভাইকে দেখতে নানু তার বাপের বাড়ি চলে যায়। নানুর বাপের বাড়ি খুব কাছে থাকাতে যাওয়ার সময় নানাকে বলে যায় সে যেন তাকে সন্ধ্যার সময় নিয়ে আসে। তারপরও নানু তার বাপের বাড়ি চলে যায়। এদিকে সন্ধ্যা হতে থাকে আর নানা ভাবতে লাগলেন নদী দিয়ে তো যেতেই হবে, তাহলে জালটা নিয়ে যাই, যদি কিছু মাছ পাই। যেই ভাবা সেই কাজ। তিনি তার ছোট্ট নৌকা, জাল ও হ্যারিকেনটা নিয়ে নদীতে চলে যান। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তার জালে কোনো মাছ ধরা দেয় না। হঠাৎ করে তার জালে বড় বড় মাছ উঠতে শুরু করে। এর মধ্যে তিনি বুঝতে পারলেন সন্ধ্যা পেরিয়ে অনেক রাত হয়ে গেছে। তিনি ভাবলেন এবার মাছ ধরা থাক, অনেক মাছ পেয়েছি। তাই তিনি সেই মাছের ব্যাগটা নৌকায় রেখে নৌকাটাকে পাড়ে ভিড়িয়ে একটা গাছের সাথে বেঁধে হ্যারিকেনটা নিয়ে নানুদের বাসার দিকে রওনা হলেন। নানুদের বাসা থেকে নানুকে নিয়ে আসতে আসতে প্রায় রাত 11টা বেজে গেল। তখন গ্রামে 11টা মানে গভীর রাত। নানা ও নানি নদীর পাড়ে পথ দিয়ে হাঁটতে হাঁটতে সেই নৌকার কাছে আসতে লাগলেন। আর এরই মধ্যে টপ করে হারিকেনটা নিভে গেল। নানা লক্ষ্য করলেন অদৃশ্য একটা শক্তি তাদেরকে যেন সেই নৌকার কাছে বেঁধে নিয়ে যাচ্ছে। নানা শুনতে পেলেন পেছন থেকে চিকন গলায় কেউ বলে উঠল, এদিকে যাস না, খুব খারাপ। নানা পেছনে ফিরে দেখল পেছনে কেউ নেই। তিনি খুব ভয় পেলেন।
নানা এই ব্যাপারে নানুকে কিছুই বলেননি, যদি সেও ভয় পায়। হাঁটতে হাঁটতে সেই নৌকার কাছে গেলেন এবং দেখতে পেলেন কিছু জিনিস তাদের নৌকার উপরে দাঁড়িয়ে আছে। নানা নৌকার আরেকটু কাছে গেলেন এবং দেখলেন শেয়ালের মতো অবয়ব কয়েকটা মিলে নৌকার ভেতরে থাকা সেই মাছগুলোকে খাচ্ছে। তারা দেখতে ছিল সম্পূর্ণ কালো, তাদের চোখগুলো ছিল জলজলে, যার মধ্যে ছিল একটি বাচ্চা প্রকৃতির। নানা ভাবলেন হয়তো এরা শেয়াল মাছের গন্ধ পেয়ে নৌকার কাছে এসেছে, আর রাত বলে তাই কালো দেখাচ্ছে। তিনি নৌকার বৈঠা নিলেন এবং বৈঠা দিয়ে ভয় দেখিয়ে তাদের তাড়ানোর চেষ্টা করলেন। বড় বড়গুলো পালিয়ে গেলেও ছোট্ট বাচ্চা প্রকৃতির সেটা যেতে পারল না। এরই মধ্যে নানু বড় একটা লাঠি নিলেন এবং লাঠি দিয়ে বাচ্চাটিকে মারতে শুরু করলেন। মারতে মারতে এক পর্যায়ে সেই বাচ্চাটি সেখানেই মারা গেল। এর মধ্যেই শুরু হয়ে গেল কালবৈশাখী ঝড়ের মতো প্রচন্ড বাতাস, যেন এই বাতাসে দুমড়ে মুচড়ে সারা পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে। নানা বুঝতে পারলেন নানুর জীবনের সবচেয়ে বড় ভুলটি তিনি করে ফেলেছেন। তারা দুজনেই দ্রুত নৌকাতে করে নদী পার হতে লাগলেন। নদীর মাঝখানে এসে পড়লেন এবং তারা শুনতে পেলেন নদীর ওপার থেকে হাজার শেয়ালের মতো কিছু একটা ডাকছে এবং তাদের ভাষায় আর্তনাদ করে তাদেরকে জানান দিচ্ছে। ঘটনার শুরু এখান থেকেই। পরক্ষণে চলে আসেন যথারীতি। রাতের খাবার শেষ করে দুজনে ঘুমিয়ে পড়েন এবং ঘুমানোর সময় একজন আরেকজনকে বলতে লাগলেন ঘটনার কে কি দেখেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে তারা ঘুমিয়ে পড়ে। সকালবেলা নানু ঘুম থেকে উঠতে পারলেও নানা ঘুম থেকে উঠতে পারলেন না। নানার খুব জ্বর এসেছে। অনেক ডাক্তার, কবিরাজ, নানাকে 7 দিনের বেশি, তারপরেও বাঁচানো গেল না। সেদিন রাত থেকে 7 দিনের মাথায় আমার নানা মারা গেলেন। ঘটনা শেষ হয়নি। নানু ছিলেন গ্রামের সাধারণ মেয়ে, তাই সে ঘটনার কিছুই বুঝতে পারলেন না। নানার মৃত্যুর পরে সংসার চালানোর জন্য আমার বড় মামা সংসারের হাল ধরেন। যথারীতি মামাও নানার মতো দিনে নৌকা চালাতেন এবং উপার্জিত অর্থ দিয়ে সংসার চালাতে লাগলেন। নানার মৃত্যুর পর প্রায় 4 মাস, সাধারণত মামার পরে রাতের বেলা রহিম নৌকা চালাতেন। একদিন রহিম মামাকে ধরে বললেন, কিছুদিন যাবৎ আমি খুব অসুস্থ, রাতের বেলা নৌকা চালাতে কষ্ট হয়, তুই কয়েকটা দিন রাতের বেলা নৌকাটা চালা, আমি দিনের বেলা চালিয়ে দেব। সুস্থ হয়ে যাওয়ার পরে না হয় আবার রাতে চালাবো, তুই দিনে চালাস। মামা তার অসুস্থতার কথা শুনে তাকে আর না করতে পারলেন না। ঘটনাটি বাড়িতে গিয়ে মামা নানুকে বলতেই নানু মামাকে সেখানে যেতে নিষেধ করলেন এবং বললেন, তুই ছোট মানুষ, রাতের বেলা ভয় পাবি। কিন্তু মামা তার কথা শুনলেন না। সে রাতের বেলা নৌকা চালাতে গেলেন এবং তার পরের দিন মামার লাশটা নদীর পাড়ে পাওয়া যায়। তার সাথে কি ঘটেছে কেউ বলতে পারে না। তার সাথে থাকা নৌকাটি কে যেন নদীর পাড়ে অর্ধেকটা ভেঙে রেখেছে এবং বাকি অর্ধেকটা পানির উপরে ভাসছে। মামার সারা দেহটা রক্তাক্ত, ঘাড় ভেঙে একপাশে ঝুলে আছে। কারা যেন তাদের শরীরের সকল রাগ মামার উপরে চালিয়েছে। মামার নিথর দেহটা পড়ে আছে। নানু কাঁদতে লাগলেন। এর মধ্যে রহিম নানা চলে আসেন এবং নানুর পায়ে ধরে কাঁদতে থাকেন আর বলেন, আমাকে তুমি মাফ করে দাও, আমি বুঝতে পারিনি ওরা ওকে এত নির্মম ভাবে মেরে ফেলবে। সবাই অবাক দৃষ্টিতে রহিম নানার দিকে তাকিয়ে রইলেন এবং একজন বলল, আপনি কি জানেন ওকে কে মেরেছে? রহিম নানা বলতে শুরু করলেন। তিনি বললেন, ওর বাবার মৃত্যুর পর 1 মাস একদিন রাতের বেলা ঘুমের ঘোরে স্বপ্নে সে কিছু প্রাণী দেখেন এবং সেই প্রাণীগুলো তাকে বলেন, তুই আর কোনোদিন নদীর ঘাটে রাতের বেলা নৌকা চালাতে আসবি না। তারপরে সে যখন রাতের বেলা ওই নদীতে নৌকা চালাতে লাগলেন,
নৌকা চালানোর সময় যখন সে একা থাকে, কারা যেন তার সাথে নদীর ঘাটে রোজ দেখা করে এবং নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে, শেয়াল রূপে, কখনো গরু ছাগল, নানা হিংস্র প্রাণী রূপে। তারপরেও সে যখন সেই স্বপ্নের পরোয়া করে না, রাতের বেলা নৌকা চালাতে লাগলেন, তখন থেকেই তার সংসারে নানাবিধ সমস্যা শুরু হলো। এবং শেষ দুদিন আগে ওই দুই প্রাণীগুলো তার স্বপ্নে আবার আসলো এবং তাকে বলল, তোকে না নিষেধ করেছি ওই নদীতে আর কোনোদিন নৌকা চালাবি না। তুই যদি আর কোনোদিন ওই নদীতে নৌকা চালাস, তাহলে তোর সাথে তোর বংশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই সে অসুস্থতার অজুহাতে মামাকে রাতের বেলা নৌকা চালাতে বলেন। তার অসুস্থতার কথা শুনে মামা রাতের বেলা নৌকা চালাতে যায়, আর তারপরেই তার এই অবস্থা। ঘটনা শুনে সবাই অবাক হলেন, কিন্তু এতক্ষণে নানুর কাছে সব স্পষ্ট হয়ে গেল। তিনি বুঝতে পারলেন সেদিনের সেই প্রাণীগুলো মামার এই অবস্থা করেছে। তারপর থেকেই নানু কেমন যেন হয়ে গেলেন। তার 3 সন্তানকে নিয়ে নানা ধরনের কবিরাজ, ফকির ও হুজুরদের দেখাতে শুরু করলেন, কিন্তু কেউ এর সমাধান দিতে পারল না। যার কাছে যান সেই বলেন সে এই কাজ করতে পারবেন না। তারপর একদিন এক ব্যক্তির কাছ থেকে হুজুরের সন্ধান নিয়ে নানু তার কাছে যান এবং তাকে বিস্তারিত খুলে বলেন। হুজুর বললেন, এটা খুব কঠিন কাজ, আমি এ কাজ করতে পারবো না। কিন্তু নানুর আকুতি মিনতি শুনে সে আর তাকে ফিরিয়ে দিতে পারল না। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি সামনের শুক্রবারে জুম্মার নামাজের কিছুক্ষণ আগে আমার কাছে আসবেন। নানু তার কথা মতো শুক্রবার তার 3 সন্তানকে নিয়ে হুজুরের কাছে গেলেন এবং হুজুর তাদেরকে সেই নদীর পাড়ে নিয়ে গেলেন এবং সেই নদী থেকে গোসল করে কুরআনের কিছু আয়াত পড়ে তাদেরকে ঝাড়ফুঁক করে দিলেন এবং নানুর হাতে একটা তাবিজ দিলেন আর বললেন, এটা আপনার ঘরে কোনো একটা মাটির নিচে পুঁতে দেবেন। আর বলেন, আমি জানি না এই তাবিজের শক্তি কতদিন ওদেরকে টিকিয়ে রাখবে। নানু তার কথা মতো তাবিজ টেনে মাটিতে পুঁতে দেয় এবং তারপর থেকে তাদের সাথে কোনো রকম সমস্যা হয়নি। তারপর নানু তার 3 সন্তানকে কখনো রাতের বেলা বাইরে যেতে দিতেন না। তারপর 1 বছর, 2 বছর, 3 বছর পেরিয়ে যায়। এর মধ্যে আমার খালারও বিয়ে হয়ে যায়। গ্রামের সবাই ঘটনা ভুলতে শুরু করে, শুধু নানু ছাড়া। হঠাৎ একদিন ছোট মামা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে যায়। বাজারে যাওয়ার সময় ছোট্ট একটা সাঁকো পার হয়ে বাজারে যেতে হয়। তিনি সেই সাঁকোর উপরে উঠলেন। সাঁকোর মাঝ পর্যায়ে থাকা অবস্থায় তিনি দেখলেন সাঁকোর ওপারে হাজারো হিংস্র প্রাণী দাঁড়িয়ে আছে। তিনি অনেক ভয় পেলেন এবং বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে পেছনের দিকে তাকিয়ে দেখলেন পেছনেও হাজার প্রাণী তাকে ধরার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। তাকে ধরতে পারলে তারা ছিঁড়ে ফেলবে, তার কলিজা বের করে খাবে। এর মধ্যে সাঁকোর ওপার থেকে কিছু মানুষ আসলে এবং তাদের শব্দ শুনে সবাই সবকিছু হাওয়ায় মিলিয়ে গেল। মামা বাজারে না গিয়ে দ্রুত বাড়ি ফিরে এলেন এবং নানুর কাছে সব ঘটনা খুলে বললেন। নানু শুনে 9-6 মিলিয়ে দ্রুত মাটির নিচে থাকা তাবিজ খুঁজতে লাগলেন, কিন্তু সেখানে কোনো তাবিজ নেই, এক টুকরো কাগজ ছাড়া। নানু বুঝতে পারলেন এটা ওই প্রাণীদের কাজ। নানু সকালবেলা দ্রুত ওই হুজুরকে খুঁজতে গেলেন, কিন্তু তাকে পেলেন না। সে নাকি অন্যত্র চলে গেছে। নানু কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তাই তিনি মামাকে সবসময় কাছে কাছে রাখতেন, কিন্তু একটা মানুষকে কতক্ষণ কাছে রাখা যায়। কয়েকদিন পর রাতের বেলায় বাথরুমে যাবার উদ্দেশ্যে মামা নানুকে না বলেই ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু সে আর ঘরে ফিরে আসতে পারল না। অনেকক্ষণ যাবৎ ঘরে না থাকার কারণে নানু তাকে খুঁজতে থাকেন, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। পাওয়া গেল পরের দিন সকালে এক ধান খেতে, সারা শরীরে কাদা মাখা মৃত শরীর। তারপর থেকে আমার নানু পাগলের মতো হয়ে গেলেন। তার সামনে যেই আসে তাকেই তিনি উল্টো পাল্টা গালিগালাজ করেন। অন্যদিকে খালার বিয়ে হয়ে যাওয়ার পরে ঘরে কয়েকটি সন্তান জন্ম নেয়, কিন্তু সেই সন্তান 1 মাসের বেশি বাঁচে না। কয়েক বছর পর তার ঘরে একটি ছেলে সন্তান আসে এবং বেঁচেও থাকে, কিন্তু ছেলেটি জন্মগত পাগল হয়। তার বয়স এখন 25 বছর। 3 বেলা খাবার ছাড়া সে আর পৃথিবীতে কিছুই বোঝে না। আর খাবারের তালিকায় আছে শুধু মাছ আর ভাত। মাছ ছাড়া সে কোনোদিন খাবার খেতে চায় না।
যত পচা মাছই হোক, রান্না করে দেয়া হোক, মুহূর্তের মধ্যে সে সাবার করে ফেলে। আমরা জানি না সেদিনের সেই রাতে নানুর হত্যা করা ওই প্রাণীগুলো কি ছিল, যাকে হত্যা করার শাস্তি আমার নানা মামাদের জীবন দিয়ে দিতে হয়েছে, এবং যারা বেঁচে আছে তাদেরকেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভূত.com-এর লিসেনারদের যারা আছেন, কেউ যদি জানেন এই প্রাণীগুলো কি হতে পারে, দয়া করে বলবেন। এতক্ষণ তো বললাম আমার নানা, নানি, মামা ও খালার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি, কিন্তু এখনো বাকি রয়ে গেছে আমার মা ও আমাদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ঘটনা। আর একদিন সময় পেলে মা আর ফ্যামিলির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলবো। আজ এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। এটি আমার নানি, মামা ও খালাদের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। অবিশ্বাস যদি হয় তাহলে আমার খালার ছেলে, আমার নানু এখনো জীবিত আছে। আপনারা এসে দেখে যেতে পারেন। অপ্রকাশযোগ্য শুধুমাত্র যারা সরেজমিন প্রমাণ চান তাদের ঠিকানা দেবেন, এই বলে তিনি ঠিকানা দিয়েছেন। আমার মনে হয় চমৎকার একটি ঘটনা, এবং এই ঘটনার সবচাইতে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে এই প্রাণীটার যদি কেউ সন্ধান জানেন তাহলে তিনি সেটা জানাতে বলেছেন। আমাদের নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনি অবশ্যই জানাতে পারেন, অর্থাৎ আমাদের ফেসবুক পেজের যে কমেন্ট সেকশন সেখানে অবশ্যই আপনি জানাতে পারেন যদি কেউ জানেন যে এই প্রাণীগুলো আসলে কি। আর সেই সাথে আপনি আপনার পরিবারের বাকি সদস্যদের ঘটনাগুলো অবশ্যই আমাকে জানাবেন, এবং আশা করছি যে আপনি খুব দ্রুত জানাবেন। এবং কেউ যদি পার্সোনালি যোগাযোগ করতে চান তাহলে আমাকে ইমেইল করবেন, এই ওনার আমি অ্যাড্রেসটা আপনাদেরকে তাহলে দিয়ে দিব। তো যাই হোক, এই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। চলে যাব আমাদের পরের ঘটনায়, সাথে